7:30টার সময় মাস্টারমশাই আসবেন। ঠিক 7:20 আলো নিভে গেল। এখন লণ্ঠন জ্বালতে হবে। ঘরে 3 তলার ঠিক জানালার ধারেই সুজয়ের পড়ার টেবিল। সে সেখানেই বসে রইল চুপ করে। জানালার বাইরে গোটা কলকাতাটাই অন্ধকার। দোতলায় মায়ের গলা শোনা যাচ্ছে। মা শিবুকে বলল হ্যারিকেন জ্বালতে। শিবু বললে দেশলাই খুঁজে পাচ্ছি না। রোজই এই রকম হয়। আলো নিভে গেল তখন আর দেশলাই কিংবা টর্চ খুঁজে পাওয়া যায় না সুজয়দের বাড়িতে। একটা 4 ব্যাটারির বড় টর্চ আছে, খুব জোর আলো হয়। সেই টর্চটা কোথায়? সুজয় চোখ বুজে ভাববার চেষ্টা করল। চোখ বুজলে সে অনেক কিছু দেখতে পায়, কিন্তু চোখ বুজে সুজয় একটা অন্য দৃশ্য দেখল, ঠিক যেন সিনেমার ছবির মতন। অন্ধকারে মাঠের মধ্য দিয়ে টর্চ হাতে হেঁটে আসছে একজন লোক। লোকটির মুখ দেখা যাচ্ছে না। টর্চের আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছে শুধু লোকটির পায়ে সাদা কেডস জুতো আর প্যান্টের রং হলদি। লোকটি হাঁটছে খুব তাড়াতাড়ি। টর্চের আলো পড়ছে এদিক ওদিক। মাঠ তো নয়, ওটা একটা বাগান। টর্চের আলোয় দেখা যাচ্ছে অনেকগুলো নানা রকম ফুল গাছ। লোকটি এক একটি গাছের উপরে আলো ফেলে দেখছে। তারপর আলোটা একটি গোলাপ ফুল ফুটে আছে সেই গাছে। এবার লোকটি হাঁটু গেড়ে বসলো সেই গাছটির কাছে। এখনো লোকটির মুখ দেখা যাচ্ছে না। গায়ে একটা ডোরা কাটা হাওয়াই শার্ট। হাঁটু গেড়ে বসা লোকটির প্যান্টের পকেটে ডান হাতটা ঢোকানো। তারপর কি যেন একটা জিনিস বার করে আনলো। সুজয়ের বুকটা ধক করে উঠল। লোকটার হাতে ওটা কি? টর্চটা মাটিতে রাখলো। তারপর 2 হাত দিয়ে সেই জিনিসটা আলোর সামনে আসতেই দেখা গেল সেটা একটা গোটানো ছুরি। সেটার ফলাটা টেনে খুলে ফেলতেই ঝকঝক করে উঠল আলোয়। দূরে একটা কুকুর ডাকছে। ডাকতে ডাকতে কুকুরটা যেন এগিয়ে আসছে কাছে। এই যে হ্যারিকেন এনেছি। সুজয় চমকে উঠতেই ঘোর কেটে গেল তার। শিবু হ্যারিকেন নিয়ে এসেছে। সুজয়ের একটু রাগ হলো। ইস, নষ্ট হয়ে গেল ছবিটা। একতলায় একটা কুকুর ডাকছে। এত চেনা ডাক। সুজয়ের নিজের কুকুর ডুঙ্গা, জাত অ্যালসেসিয়ান। খুব শান্ত কুকুর, তবু লোক দেখলে ভয় পায়। ডুঙ্গা সহজে ডাকে না। এখন হঠাৎ ডাকছে কেন? আর একটু পরে আলোটা আনতে পারলে না? শিবু বলল, ও মা, তুমি অন্ধকারে বসে থাকবে? মা বললেন শিগগির হ্যারিকেনটা দিয়ে আয়, খোকাবাবু অন্ধকারে ভয় পাবে। সুজয় বলল, আমি অন্ধকারে ভয় পাবো? এই ডুঙ্গা ডাকছে কেন রে? নিশ্চয়ই কোনো ছাতাওয়ালা বাবু এসেছে। তা ঠিক, ডুঙ্গা একদম ছাতা পছন্দ করে না। কারুর হাতে ছাতা দেখলেই বিরক্ত প্রকাশ করে। যা তো নিচে গিয়ে দেখে আয়। শিবু চলে যেতেই সুজয় ভুরু কুঁচকে বসে রইল। হঠাৎ চোখ বুজে সে ওই দৃশ্যটা দেখলো কেন? কোনো সিনেমায় কি শিগগিরই এইরকম কোনো দৃশ্য দেখেছে? না তো। কোনো গল্পের বইতে পড়েছে? তাও না। অন্ধকারের মধ্যে বাগানে একটা লোক, একটা গোলাপ গাছের সামনে ছুরি হাতে নিয়ে বসা। লোকটার মুখ দেখা যায়নি। লোকটা কি ছুরি দিয়ে গোলাপ গাছটা কেটে ফেলবে? কেন? সুজয় আবার চোখ বুজল, যদি বাকি অংশটা দেখা যায়। কিন্তু এবার কিছুই দেখা গেল না। এমনি চোখ বুজলে যেরকমই হয় সেই রকম। হ্যারিকেনটা আলোটা খুব কমিয়ে টেবিলের তলায় নামিয়ে রেখে
আবার চোখ বুজে দেখার চেষ্টা করল সুজয়। এবারও দেখা গেল না কিছুই। দরজার কাছে আওয়াজ হতেই সুজয় চোখ তুলে তাকালো। মাস্টার মশাই এসেছেন, হাতে একটা ছাতা। কি সুজয়, হ্যারিকেনটা নামিয়ে রেখেছো কেন? সুজয় উঠে দাঁড়িয়ে হ্যারিকেনটা তুলে বলল, আসুন তপনদা, আপনি আজ আবার ছাতা নিয়ে এসেছেন। সুজয় পড়ে ক্লাস 9-এ। তার মাস্টার মশাই সবেমাত্র MA পাস করেছেন। প্যান্ট শার্ট পরেন আর খুব লবঙ্গ খেতে ভালোবাসেন, তাই সবসময় মুখে লবঙ্গ। মাস্টার মশাই বললেন, বাহ, বৃষ্টি হলেও ছাতা আনতে পারবো না? তোমার কুকুর একেবারে ঘেউ ঘেউ করে ঝাঁপিয়ে পড়েছিল, চেনে, এতদিন ধরে দেখছে। এই ডুঙ্গা যে সুজয়ের কত বড় বন্ধু তা তো মাস্টার মশাই জানেন না। ডুঙ্গার মনে কোনো কষ্ট হলে সুজয় সহ্য করতে পারে না। বৃষ্টি হচ্ছে বুঝি? আমাদের পাড়ায় তো তুমুল বৃষ্টি, তোমাদের এখানেও টিপ টিপ করে শুরু হয়েছে। সুজয় জানলা দিয়ে বাইরে হাত বাড়িয়ে দেখল, সত্যিই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। অমনি সুজয়ের মনে পড়ল অন্ধকার বাগানে যে লোকটা সাদা কেটস পরে হাঁটছিল, তার জুতোয় কোনো কাদা ছিল না। চেয়ার টেনে বসে মাস্টার মশাই বললেন, যে অঙ্কগুলো দিয়েছিলাম করেছো? সুজয় খাতা বার করল, কিন্তু পড়াশোনায় আজ তার মন বসছে না, যদিও সামনেই পরীক্ষা। একসময় মাস্টার মশাই বললেন, এ কি সুজয়, মন দিচ্ছ না কেন? কতবার বলছি লিখতে, তুমি পেন্সিল হাতে বসে আছো। সুজয় লজ্জা পেয়ে বলল, ও এই যে লিখছি। কি যেন বলছিলেন তপনদা? মাস্টার মশাই বললেন, তোমার আর দোষ কি? এই হ্যারিকেনের আলোতে কি আর পড়া যায়? পাখা বন্ধ, যা গরম। পরশু তো রবিবার, সেদিন দুপুরে আসবো। 1 ঘন্টার মধ্যেই মাস্টার মশাই চলে গেলেন। ঠিক এর পরেই সুজয়ের খাবারের ডাক পড়ে। খাওয়া দাওয়া হয়ে গেলে রোজ খানিকক্ষণ ডুঙ্গাকে নিয়ে ঘুরে বেড়ায়। শহরের এদিকটা এখনো অন্ধকার, বৃষ্টি এখনো টিপ টিপ পড়ছে। ডুঙ্গা জলে ভিজতে চায় না, গায়ে একটু জল লাগলেই দোকান লটপট করে গা ঝাড়া দেয় খুব জোরে। সুতরাং আজ আর ছাদে ঘোরা যাবে না। সুতরাং ডুঙ্গাকে নিয়ে সুজয় চিলে কোঠায় বসে রইল। ডুঙ্গা একবার করে বাইরে মুখ বাড়ায় আর নাকে বৃষ্টি লাগলেই ফিরে আসে। সুজয়ের আবার মনে পড়ল সেই দৃশ্যটা। সুজয় মাঝে মাঝে চোখ বুজে এরকম সব জিনিস দেখতে পায়। কখন যে দেখবে ঠিক নেই, একদিন কিছুই দেখে না। দৃশ্যগুলো নানা রকম হয়। পাহাড়ের পাশে সরু রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে 3 জন ছেলে জঙ্গলের মধ্যে। একটা গাছ ভেঙে পড়ল মনমরিয়ে, একটা ফুলের পাপড়ি দুলছে আস্তে আস্তে, আর একটা মৌমাছি বো বো করে ঘুরছে তার পাশে। সোনারপুরে ওর ছোট মামার বাড়িতে গোয়াল ঘরে একটা শেয়াল ঢুকে বসে আছে, 2টো গরু ডাকছে হাম্বা হাম্বা। চোখ বুজে সুজয় যে দৃশ্যগুলি দেখে তা সে কিন্তু আগে সত্যি সত্যি দেখেনি কখনো। চোখ বুঝলে দৃশ্যগুলি কোথা থেকে এসে যায় কে জানে। একবার সে দেখেছিল সম্রাট আওরঙ্গজেবের সভায় দাঁড়িয়ে কথা বলছেন শিবাজি, একেবারে সিনেমার মতন স্পষ্ট। এসব কথা অন্য কারুকে বললে তারা বিশ্বাস করে না। স্কুলের বন্ধুদের 2-1বার বলতে গেছে, তারা অমনি বলেছে যা যা, খুব গাঁজা দিচ্ছিল। অনেকগুলো ঘটনা মিলেও যায়। সোনারপুর থেকে ছোট মামা এসে সুজয়ের মাকে বলেছিলেন, জানো মেজদি, পরশুদিন কি কাণ্ড, কোথা থেকে একটা শেয়াল এসে আমাদের গোয়াল ঘরটায় ঢুকে পড়ে। সুজয় উত্তেজিতভাবে বলছিল, জানি, আমি জানি, 2টো গরু ভয় পেয়ে খুব ডেকেছিল। ছোট মামা ভুরু কুঁচকে বলেছিলেন, তুই জানিস মানে? পরশু রাত্রির ব্যাপার, এর মধ্যে তো কেউ আসেনি সোনারপুর থেকে। সুজয় তবু বলছিল, হ্যাঁ আমি জানি, তোমরা সবাই মিলে তাড়া করলে। শেয়ালটা দৌড়ে পালাবার সময় একজন কে যেন
লাঠি ছুঁড়ে মারল, কিন্তু ওর গায়ে লাগেনি। ছোট মামা হাসতে হাসতে বলেছিলেন, মেজদি, তোমার ছেলেটা কিন্তু খুব গল্প বলতে পারে। আমি সেই শেয়ালের কথা বলেছি। বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। গল্প নয়, সুজয় যে ওই দৃশ্যটা সত্যিই দেখেছিল পরশুদিন, তা কারুকে বিশ্বাস করানো যাবে না। তাহলে অন্ধকারে বাগানে টর্চ হাতে লোকটি যে একটা গোলাপ ফুলের সামনে বসলো, সে দৃশ্যটাও সত্যি। ওরকম গোলাপ বাগান কোথায় আছে? কলকাতায় কি থাকতে পারে? তা পারে নিশ্চয়, কিন্তু আজ কলকাতায় বৃষ্টি নেই। তাহলে কি দূরে কোনো জায়গায়? সোনারপুরে ছোট মামার বাড়িতে কি বাগান আছে? 2 মাস আগে সুজয় যখন সেখানে বেড়াতে গিয়েছিল, তখন দেখেছিল ছোট মামাদের বাড়ির সামনে বেগুন গাছের ক্ষেত। এত তাড়াতাড়ি কি সেখানকার বেগুন গাছ তুলে গোলাপ ফুলের গাছ হতে পারে? না। নিচে নেমে সুজয় মাকে জিজ্ঞেস করলো, মা, আমাদের চেনাশোনা কারোর বাড়িতে ফুল বাগান আছে? এত বড় বড় গোলাপ ফুল ফোটে? মা অবাক হয়ে বললেন, ফুল বাগান? কাদের ফুল বাগান আছে? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? সুজয় বললে, না, এমনি। 3 তলার ঘরে সুজয় একলা শোয়। ঘুমোবার আগে সুজয় চোখ বুজে অনেক চেষ্টা করলো সেই দৃশ্যটা আর একবার দেখবার, কিন্তু একবার স্বপ্ন ভেঙে গেলে আর জোড়া লাগে না। সেই রকম সেই দৃশ্যটাও আর ফিরে এলো না। সকালবেলা মা সুজয়কে ডাকতে এসে দেখলেন সুজয়ের ঘুমন্ত মুখে কিরকম যেন অস্বস্তির ভাব নেমে আছে। ভুরু দুটো কোঁকড়ানো, যেন ঘুমিয়ে সে কিছু চিন্তা করছে। একটু কি অন্যরকম দেখলেই মায়েরা প্রথমেই ভাবেন ছেলের জ্বর হয়েছে কিনা। মা সুজয়ের কপালে হাত রাখলেন, না, জ্বর নেই তো। এই সুজয়, ওঠ। 2 বার ডাকতে সুজয় চোখ মেলল। হ্যাঁ রে, তুই ঘুমিয়ে ঘুমিয়ে কি ভাবছিলি? ওই কিছু না তো। ঘুমের মধ্যে ভুরু কুঁচকেছিলি কেন? কোনো বাজে স্বপ্ন দেখছিস বুঝি? সুজয়ের কিছু মনে নেই। অনেক স্বপ্ন সকালে উঠে আর মনে পড়ে না, কিন্তু সুজয় জেগে জেগে চোখ বুজে যে দৃশ্যগুলো দেখে সেগুলো তার ঠিক মনে থাকে। সুজয়ের স্কুল 10:30টায়। বাবা অফিস যাবার সময় সুজয়কে স্কুলে নামিয়ে দিয়ে যান বলে সুজয়কে বাবার সঙ্গে সঙ্গে 9:30টার মধ্যে বেরিয়ে পড়তে হয়। সেই জন্য সকালের জলখাবার খেয়ে নেওয়ার পর 1 ঘন্টা পড়তে না পড়তেই তাকে যেতে হয় স্নান করতে। পুরনো আমলের বাড়ি তো, তাই সুজয়ের ঘরটা বিরাট। এই স্নানের ঘরটা সুজয়ের খুব ভালো লাগে। দরজাটা বন্ধ করলে একা একা নিরিবিলি লাগে। এখানে অনেক কিছু চিন্তা করা যায়। অবশ্য বাথরুমে বেশিক্ষণ কাটাবার উপায় নেই। সকালে বাবার অফিসে দেরি হয়ে যাবে, তিনি তাড়া দেবেন। শাওয়ারটা খুলে দিয়ে সুজয় তার তলায় দাঁড়ালো। শাওয়ারের জল খুব তোড়ে পড়বার সময় আপনা থেকেই চোখ বুজে আসে। চোখ বুজতেই সুজয় আর একটা দৃশ্য দেখতে পেল। একটা খুব বড় বাড়ি, 2 তলায় টানা বারান্দা। সেই বারান্দায় দাঁড়িয়ে একজন বুড়ো মতন লোক খুব রাগারাগি করছেন। দূরে 2-3 জন লোক কাচুমাচু ভাবে দাঁড়িয়ে। বুড়ো লোকটির বুকের লোম পাকা, শুধু একটা ধুতি পরা, বেশ বড় গোঁফ। হেরে গলায় তিনি চিৎকার করে বললেন, আমার চাবি কোথায়? আমার চাবির গোছা কোথায় গেল? মহা সর্বনাশ হয়ে গেছে। সুজয় চোখ খুলে ফেলল। আর দেখা গেল না। ওই বুড়ো লোকটি কে? ওই বাড়িটা কোথায়? সে তো কিছুই জানে না। তবু সে কেন দেখলো ওই দৃশ্যটা? কোথায় কার চাবির গোছা হারিয়ে গেছে তা নিয়ে সুজয়ের মাথা ঘামাবার কি দরকার? কিন্তু ভুলতে চাইলেও সুজয় ভুলতে পারে না। খেতে বসেও সুজয়ের কানে বাজে সেই বুড়ো লোকটির চিৎকার, আমার চাবির গোছা কোথায় গেল? আমার মহা সর্বনাশ হয়ে গেছে।
স্কুল ছুটি হয়ে গেল এক পিরিয়ডের পরেই। ডিবেট কম্পিটিশনে ক্লাস 10-এর একটা ছেলে ফার্স্ট হয়েছে। বাড়ি চলে এসে সুজয় শুয়ে রইল নিজের ঘরে। এরকম দুপুরবেলা সুজয় কোনো দিন শুয়ে থাকে না। বন্ধুদের সঙ্গে খেলতে যায় কিংবা গল্প করে। বৃষ্টি বাদলা হলেও ঘরে বসে গল্পের বই পড়ে। কিন্তু সুজয়ের শরীর ভালো লাগছে না, মনটা একটু ব্যথা ব্যথা করছে। সুজয় শুয়ে রইল চোখ বুজে। এখন আর সে অন্য কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু আজ সকালে দেখা দৃশ্যটা মনে পড়ছে বারবার। কে ওই বুড়ো লোকটা? সুজয় কোনো দিন ওই রকম লোককে দেখেনি, খুব জোর দিয়ে বলতে পারে। একটু পরে তার বন্ধু অভিজিৎ এসে হাজির। অভিজিৎ অবশ্য স্কুলে পড়ে। আশ্চর্য, তাদের স্কুলও আজ ছুটি। ওদের স্কুলের একজন টিচার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। অভিজিৎ উত্তেজিতভাবে বললে, এই দমদম যাবি? সুজয় বলল, দমদম হঠাৎ? দমদম যাব কেন? দমদমে আমার মামার বাড়ি। বেশ, আজ ওখানে থাকবো, কাল চলে আসবো। কাল স্কুল যাব না। কাল স্কুল যাব না? ধুত, কাল তো রবিবার। রবিবার দুপুরে আমার মাস্টার মশাই আসবেন বলেছেন যে। কাল সকাল 10টা-11টার মধ্যে ফিরে আসব। বাবা অফিসের কাজে বহরমপুর যাচ্ছেন। আজ সন্ধেবেলা অফিসের গাড়ি নিয়ে যাচ্ছেন, আমাদের দমদমে নামিয়ে দিয়ে যাবেন। সকালে আমরা ফিরে আসব বাসে করে। ওই বাসে করে ফিরে আসার ব্যাপারটা শুনেই সুজয় বেশি উৎসাহ বোধ করছে। অনেকক্ষণ বাসে চাপলে সুজয়ের খুব ভালো লাগে। কত রকম মানুষ দেখা যায়। মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে আগে। অভিজিৎকে বসিয়ে রেখে সুজয় গেল মায়ের ঘরে। মা এই সময় উপন্যাস পড়েন। মায়ের পাশে বসে সুজয় খুব নরম ভাবে বলল, মা, একটা কথা বলবো? মা বললেন, পয়সা চাই বুঝি? পরশুদিন তোকে একটা টাকা দিয়েছিলুম না? না মা, পয়সা না, অভিজিৎ এসেছে, বলছিল। একটু পরেই মা রাজি হয়ে গেলেন। ওরা বাড়িয়ে পড়ল বিকেল 5টার মধ্যে। অভিজিৎদের মামার বাড়ি নাগের বাজার ছাড়িয়ে অনেকটা দূরে। পৌঁছতে বেজে গেল 6:30। তখন সন্ধে নেমেছে। সুজয়ের বাবা গাড়ি থেকে নামলেন না। গেটের কাছে ওদের ছেড়ে দিয়ে চলে গেলেন গাড়ি ঘুরিয়ে। মস্ত বড় লোহার গেট, সামনে খানিকটা লন, সামনের দিকে সুরকি বেছানো রাস্তা। গেটটা খুলতেই ক্যাচ করে একটা শব্দ হলো। অমনি দোতলা থেকে কে যেন গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কে? অভিজিৎ বলল, আমি। আমি কে? আমি অভিজিৎ, খোকন। দাদু, আমি খোকন, বালিগঞ্জ থেকে এসেছি। ও খোকন, আয়, কার সঙ্গে এলি? কারোকে কিন্তু দেখা যাচ্ছে না, শুধু কথা শোনা যাচ্ছে। দুজনে চলে এলো বৈঠকখানায়। খুব বড় বাড়ি, কিন্তু কেমন যেন ফাঁকা ফাঁকা। একজন বয়স্ক মহিলা একতলায় একটা ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আরে খোকা বাবু যে, এসো এসো, সঙ্গে এটিকে। অভিজিৎ বললেন, আমার বন্ধু সুজয়। বড় মাসিমা, কেমন আছো তুমি? অভিজিৎ সেই মাসিমার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই সুজয়ও প্রণাম করল। যদিও এটা অভিজিতের মামার বাড়ি, কিন্তু মামারা এখানে কেউ নেই। এক মামা বিলেতে আর এক মামা দিল্লিতে। এখানে থাকেন সুজয়ের দাদু আর দিদিমা। আর এই মহিলাটি দূর সম্পর্কের মাসি। অভিজিৎকে সেই মাসি তার ঘরে নিয়ে বসাতে চাইছিলেন। অভিজিৎ বলল, দাঁড়াও বড় মাসি, দাদুকে প্রণাম করে আসি। মাসিমা বললেন, দেখিস, সাবধান, কর্তার মেজাজ খুব খারাপ হয়ে আছে। সুজয়কে নিয়ে অভিজিৎ সিঁড়ি বেয়ে উঠে এলো বারান্দায়। একটা টিমটিমে আলো জ্বলছে। সেই বারান্দার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একজন বুড়ো লোক। তাকে দেখেই থমকে দাঁড়িয়ে গেল সুজয়। তার বুকের মধ্যে ছমছম শব্দ হচ্ছে। জীবনে এমন অবাক সে কখনো হয়নি। এই তো সেই লম্বা বড় বারান্দা, আর এই বুড়ো লোকটিকে তো
সে কাল দেখতে পেয়েছিল বাথরুমে চোখ বুজে। ইনিই তো চাবি হারিয়েছে বলে চেঁচাচ্ছিলেন। অভিজিৎ বলল, কি হলো, দাঁড়ালি কেন? উনি আমার দাদু। সুজয় আর অভিজিৎ গিয়ে প্রণাম করলো তাকে। অভিজিৎ বলল, দাদু, এ আমার বন্ধু সুজয়। দাদু বললেন, তোর মা কেমন আছে? সে এলো না কেন? আজ আমার সর্বনাশ হয়ে গেছে রে। আমার চাবির গোছা হারিয়ে গেছে। সিন্দুকের চাবি, ট্যাঙ্কের চাবি, ব্যাংকের লকারের চাবি সব একসঙ্গে ছিল। সুজয়ের বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে এখনো। সে জানতো ঠিক মিলে যাবে, চাবির গোছা মিলে যাবেই। অভিজিতের দাদুর বুকের সব চুল পাকা। অভিজিৎ বলল, কখন হারালো দাদু? এই তো সকালবেলা। কি কাণ্ড দেখ না, নিশ্চয় কেউ বদ মতলবে লুকিয়ে রেখেছে। আমি বাড়ি ছেড়ে দুদিন কোথাও যাইনি, চাবি কি করে হারাবে? পাশের ঘর থেকে বেরিয়ে এলেন অভিজিতের দিদিমা। তিনি বললেন, খোকন এসেছিস? দেখ না কি কাণ্ড, চাবি হারিয়ে ফেলে তোর দাদুর মাথা খারাপ হয়ে গেছে। দাদু বলল, হবে না? কেউ যদি ওই চাবি নিয়ে সিন্দুক খোলে? সারাদিন ধরে পাহারা দিচ্ছি, ঘর থেকে একেবারে বেরোই না, কিন্তু এরকম ভাবে কদিন যাবে? অভিজিৎ জিজ্ঞেস করলো, নতুন চাবি করানো যায় না? দাদু বললেন, কতকাল আগেকার চাবি, ওকে এখন পাওয়া যায়? ব্যাংকে খবর পাঠিয়ে দিয়েছি, কিন্তু সিন্দুকের মধ্যে অনেক দামি জিনিসপত্র রয়েছে। দিদিবা বললেন, ওরা ছেলে মানুষ, ওরা আর কি করবে তার। আয়, তোরা ঘরে আয়। এই ছেলেটিকে, তোমার নাম কি? সুজয় কথা বলতে গেল, কিন্তু তার গলা দিয়ে যেন আওয়াজই বেরুচ্ছে না। অতি কষ্টে নিজের নামটা পড়ল। দিদিমা ডাকলেন, রজত, রজত। 20-22 বছরের একটি ফিটফাট চেহারার ছেলে এলো সেই ডাক শুনে। দিদিমা বললেন, রজত, এদের জন্য মিষ্টি এনে দাও। ঠাকুরকে বলো মাংস রাঁধতে, ওরা আজ এখানে খাবে। ছেলেটি চলে গেল। অভিজিৎ জিজ্ঞেস করল, দিদিমা, ওকে? ওকে তো আগে দেখিনি। দিদিমা বললেন, সেই যে মুর্শিদাবাদ গিয়েছিলাম সেখান থেকে ওকে এনেছি। ও সম্পর্কে আমার কাকার ছেলে, লেখাপড়া বেশি শেখেনি। ও সবে একটা হোটেলের কাজ করছিল, তাই ওকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে থাকবে। মিষ্টি আর জল টল খাবার পর সুজয়কে নিয়ে অভিজিৎ গেল ছাদে। মস্ত বড় ছাদ, বাড়ির চারপাশটা ফাঁকা, আকাশে একটু জ্যোৎস্না। নারকোল গাছের পাতায় হাওয়ার সরসর শব্দ হচ্ছে। কি রে, তুই কোনো কথা বলছিস না কেন? কি বলবো, একেবারে গুম মেরে আছিস যে, তোর ভালো লাগছে না? হ্যাঁ। সুজয় তখনও ভাবছে যে আজ এখানে আসবে, তার তো কোনো ঠিক ছিল না আগে থেকে। তবু সে এই বাড়িতে তার বন্ধুর দাদুর চাবি হারানোর দৃশ্যটা দেখলো কেন আগে থেকে? দেখে এবার কি লাভ হলো? অভিজিৎ বলল, এই বাড়ির পিছনের দিকটায় একটা বেশ বড় বাগান আছে, দেখতে যাবি? সুজয় চমকে উঠে বলল, বাগান? হ্যাঁ, খুব চমৎকার বাগান। দাদুর খুব ফুল গাছের শখ, যাবি? এক্ষুনি? অভিজিৎ একটা টর্চ চেয়ে নিল দিদির কাছ থেকে। সুজয়ের আর ধৈর্য থাকছে না, সে এক্ষুনি ছুটে গিয়ে বাগান দেখতে চায়। ঠিক সেই বাগানটাই কিনা তা বুঝতে পারল না সুজয়। অন্ধকারের মধ্যে সুজয় শুধু টর্চের আলোয় কয়েকটা গাছ দেখছিল। সেটা যে কোনো বাগান হতে পারে। তাছাড়া বাগানে ছুরি হাতে একটা লোকের সঙ্গে অভিজিতের দাদুর সিন্দুকের চাবি হারাবার সম্পর্ক কি? অভিজিৎ এর হাত থেকে টর্চটা নিয়ে সুজয় প্রত্যেকটা ফুল গাছের ওপর আলো ফেলতে লাগলো। বেশিক্ষণ খুঁজতে হলো না, সুজয় দেখতে পেল একটা গোলাপ গাছে ফুটে আছে 3টে গোলাপ ফুল, সাদা গোলাপ। কোনো সন্দেহ নেই, কাল এই গোলাপ গাছটাকে দেখছিল সুজয়। অভিজিতের হাতে টর্চটা দিয়ে সে বলল, তুই একটু এগো,
আমি জুতোর ফিতেটা বেঁধে নিচ্ছি। অভিজিৎ বলল, সামনেই একটা সুন্দর বেঞ্চ আছে, চল ওখানে বসে বেঁধে নিবি। তুই বেঞ্চে গিয়ে বস, আমি আসছি। অভিজিৎ এক পা এগোতেই সুজয় বসে পড়ল গোলাপ গাছটার পাশে। গোলাপ গাছ ধরে এক হ্যাঁচকা টান দিতেই সেটা সব শুদ্ধ উঠে এলো মাটি থেকে। সুজয় কখনো গাছের একটা পাতা পর্যন্ত ছেড়ে না। গাছকে কষ্ট দিতে তারও কষ্ট হয়, কিন্তু এই গোলাপ গাছটা শেকড় কাটা। গাছটা তুলে ফেলে তার শেকড়ের কাছটার গর্তে হাত ঢোকালো সুজয়। সে যা ভেবেছিল তাই। সেখানে রয়েছে সুজয়ের দাদুর চাবির গোছা। সঙ্গে সঙ্গে পেছনে একটা পায়ের শব্দ পেয়েই সুজয় ঘাড় ঘুরিয়ে তাকালো। সে দেখতে পেল একটা সাদা কেস জুতো, তারপর খাঁকি প্যান্ট। এই সেই রজত। রজত সুজয়কে মারবার জন্য একটা হাত তুলেছিল। তার আগেই সুজয় চেঁচিয়ে উঠল, অভিজিৎ, অভিজিৎ, আমি চাবি খুঁজে পেয়েছি। রজত থমকে দাঁড়ালো। তারপরই পেছন ফিরে লাগালো দৌড়। এরপর রজতকে আর দেখতেই পাওয়া যায়নি। অভিজিৎ কাছে এসে বলল, চাবি? দেখি দেখি। সত্যিই তো, তুই কি করে পেলি? সুজয় বলল, আমার পায়ে হোঁচট লাগলো, আমি দেখলাম একটা চাবির গোছা। তারপর সুজয় মন দিয়ে গোলাপ গাছটাকে পুঁতে দেবার চেষ্টা করতে লাগলো। সত্যি কথা তো বলে লাভ নেই, কেউ বিশ্বাস করবে না।